আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব বেঞ্জিনের রেজোন্যান্স বা অনুরণন কি সেটা শিখব। এছাড়াও বেঞ্জিনের সাথে প্রতিস্থাপক মূলক যুক্ত থাকলে তা অর্থগড়া নির্দেশক কেন হয় বা মেটা নির্দেশক কেন হয় এগুলো সম্পর্কে আজকে বিস্তারিত শিখব। তোমরা তোমাদের খাতায় একটু সুন্দর করে এইটার নোট একটু তুলে ফেলো। তো চলো শুরু করা যাক তাহলে। তো প্রথমেই আমরা জানবো অনুরণন কাকে বলে। অনুরণনের সংজ্ঞাটা এমন: জৈব যৌগে অণুর সিগমা বন্ধন দ্বারা গঠিত মূল কাঠামো ঠিক রেখে সঞ্চারণশীল পাই ইলেকট্রন সমূহ দ্বারা দুই বা ততোধিক পরমাণুর মধ্যে সর্বদা স্থান পরিবর্তনকে অনুরণন বা রেজোন্যান্স বলে। এইটা হলো আমাদের বেঞ্জিন। বেঞ্জিনের মধ্যে যে একক বন্ধনগুলো আছে এগুলো হলো সিগমা বন্ধন, আর এই যে ভিতরে যে দ্বিবন্ধনটা আমরা দিছি, দ্বিবন্ধনের আরেকটা বন্ধন দিছি যেটা সিগমা বন্ধন ছাড়া, এটা হলো পাই বন্ধন। তো এই যে সিগমা বন্ধনের মূল কাঠামো ঠিক রেখে এর ভিতরকার পাই ইলেকট্রন সর্বদা কি করে স্থান পরিবর্তন করে, এই স্থান পরিবর্তনের ঘটনাটাকে কি বলা হয়? রেজোন্যান্স বা অনুরণন বলা হয়ে থাকে। বেঞ্জিন বলা হয় সক্রিয়কারী মূলক বা অর্থফেরা নির্দেশক কাকে বলে। তো সংজ্ঞাটা লিখে ফেলো একটু। যে সকল পরমাণু বা মূলক বেঞ্জিন বলয়ে উপস্থিত থেকে বেঞ্জিন বলয়ের দিকে তার ইলেকট্রন ঘনত্ব ঠেলে দেয়। বেঞ্জিন বলয়ের দিকে তার ইলেকট্রন ঘনত্ব ঠেলে দেয়। ফলে বেঞ্জিনের অর্থ ও প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। বেঞ্জিনের অর্থ ও প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। ফলে বেঞ্জিন বলয় সক্রিয় হয়। মানে বেঞ্জিনের দিকে যে সকল মূলকগুলো যুক্ত থাকবে সেই মূলকগুলো তার ইলেকট্রন ঘনত্ব ঠেলে দিবে, ফলে অর্থ ও প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে। তাই বেঞ্জিন বলয় কি হয়ে পড়বে বলো? সক্রিয় হয়ে পড়বে। কিন্তু এক্ষেত্রে মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব তুলনামূলক কম থাকে। তাই আক্রমণকারী বিকারক বেঞ্জিন বলয়ের অর্থ প্যারা অবস্থানে যুক্ত হয়। অর্থ প্যারা অবস্থানে যুক্ত হয়। তাই ওই সকল মূলককে বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক বা অর্থপ্যারা নির্দেশক বলে। যেমন CH3, C2H5, OH, NH2, OCH3 প্রভৃতি বেঞ্জিন বলয় সক্রিয়কারী বা অর্থপ্যারা নির্দেশক মূলক।
তার মানে এই মূলকগুলো যদি বেঞ্জিন বলয়ে যুক্ত থাকে, এই যে এই মূলকগুলো বেঞ্জিন বলয়ে যদি যুক্ত থাকে, CH3 ধরো বেঞ্জিন বলয়ে যুক্ত আছে, তো CH3 কি করবে, বেঞ্জিন বলয়ের দিকে তার ইলেকট্রন ঘনত্ব ঠেলে দেবে। ঠেলে দিলে এই যে যে প্রতিস্থাপক যেখানে যুক্ত আছে তার পরবর্তী অবস্থানকে বলা হয় অর্থ, এটাকে বলা হয় অর্থ। এই অর্থ অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বাড়বে, তারপরে তার পরবর্তী যে অবস্থান থাকবে সেটা মেটা অবস্থানে কোনো ইলেকট্রন ঘনত্ব বাড়বে না। তারপরে নিচের যে অবস্থান আছে সেটা প্যারা, প্যারা অবস্থানেও ইলেকট্রন ঘনত্ব বাড়বে, মেটা অবস্থানেও ইলেকট্রন ঘনত্ব বাড়বে না। আবার অর্থ অবস্থানে কি হবে, ইলেকট্রন ঘনত্ব বাড়বে। এই তার পরবর্তী অবস্থান হলো অর্থ। তার মানে এই যে CH3 মূলক যদি বেঞ্জিন বলয়ের দিকে তার ইলেকট্রন ঘনত্ব ঠেলে দেয়, ফলে বেঞ্জিন বলয়ের অর্থ প্যারা ও অর্থ অবস্থানে কি বেড়ে গেছে, ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেছে। তাই আক্রমণকারী বিকারক বেঞ্জিন বলয়কে আক্রমণ করে কে, ইলেকট্রোফাইল। তো ইলেকট্রোফাইল যুক্ত হবে কোথায়, হয় অর্থ অবস্থানে অথবা প্যারা অবস্থানে, এই যে কোনো একটা অর্থ অবস্থানে যুক্ত হবে। এ কারণে এই যে যে মূলকটা, এই যে যে মূলকগুলো আছে, এই মূলকগুলোকে কি বলা হয়, অর্থপ্যারা নির্দেশক বা বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক বলা হয়ে থাকে। তো একটা বিক্রিয়া আমরা করি, এই টলুইনের সাথে যদি আমরা অনাদ্র LCl3 এর উপস্থিতিতে ক্লোরিনের বিক্রিয়া ঘটাতে চাই, তাহলে কোন কোন অবস্থানে বিক্রিয়া হবে। দেখো, ইলেকট্রন ঘনত্ব বাড়ে কোথায়, অর্থ আর প্যারা অবস্থানে। কোথায় বাড়ে, প্যারা অবস্থানে। তাই আক্রমণকারী বিকারক কোথায় যুক্ত হবে, একবার অর্থ অবস্থানে যুক্ত হবে, আর একবার কোথায় যুক্ত হবে, প্যারা অবস্থানে যুক্ত হবে। এখানে তো একটা হাইড্রোজেন আছে, এখানেও একটা হাইড্রোজেন আছে, তো সেই ক্ষেত্রে আমার এই ক্লোরিন দ্বারা এই অবস্থানের হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে গেল। আবার এইখানকার হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে, তো তৈরি হবে কি, অর্থক্লোরোটলুইন, অর্থক্লোরোটলুইন মানে অর্থ অবস্থানে ক্লোরিন যুক্ত আছে তাই অর্থক্লোরোটলুইন, বা প্যারাক্লোরোটলুইন, ক্লোরোটলুইন। আর সাথে এই হাইড্রোজেনগুলা, যে দুইটা, এখানে একটা হাইড্রোজেন ছিল, একটা এখানে একটা হাইড্রোজেন ছিল, তাই এইখানকার দুইটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে +2HCl উৎপন্ন করে। এটাকে 2-ক্লোরোটলুইনও বলা যায়, আবার এটাকে 4-ক্লোরোটলুইনও কিন্তু বলা যায়। অর্থক্লোরো আর প্যারাক্লোরোটলুইনের বদলে আমি এটাকে লিখতে পারি 2-ক্লোরোটলুইন, এটাও কিন্তু লিখতে পারি 4-ক্লোরোটলুইন। তো 4-ক্লোরোটলুইন বলার কারণ এই যে যে CH3 মূলক যেখানে যুক্ত আছে সেই অবস্থানকে বেঞ্জিনের 1 ধরে 2, 3, 4 মানে শাখা যেদিকে কাছে আছে সেদিক থেকে গুনতে হবে। তার মানে 4 নং কার্বনে ক্লোরো আছে, এই জন্য 4-ক্লোরোটলুইন। এটা এই একটা প্রশ্ন যে ফেনল অর্থপ্যারা নির্দেশক কেন, তার রেজোন্যান্সের সাহায্যে ব্যাখ্যা করো। তো আমরা আজকে ফেনলের রেজোন্যান্স, টলুইনের রেজোন্যান্স, তারপরে অ্যানিলিনের রেজোন্যান্স, এগুলো শিখবো। তার সাথেও শিখবো কি মেটা নির্দেশক যেগুলো আছে নাইট্রোমূলক, কেন মেটা অবস্থানে তার প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, সেটাও আমরা শিখবো। ঠিক আছে, তো চলো দেখি অ্যান্সার। ফেনলের রেজোন্যান্স নিম্নরূপ। তো কিভাবে আমরা রেজোন্যান্সটা করব, তো এই রেজোন্যান্স অনেকের কাছে অনেক কঠিন লাগে। তো কঠিনের কোনো কিছুই না। তো প্রথমে আমাকে কি করতে হবে, ফেনলের যে রেজোন্যান্স করব তার জন্য ফেনলের রেজোন্যান্সের জন্য 5টা আমরা বেঞ্জিনের চক্র আঁকবো। কয়টা আঁকবো চক্র, 5টা চক্র আঁকবো। একটু ভালো মতো মাথায় রাখো, 5টা চক্র, এরকম ফাঁকা চক্র আঁকবো। এরকম 5টা চক্র আঁকবে এবং তাদের মানে বেঞ্জিন চক্রগুলোর মাঝখানে কি দেবো, উভমুখী তীর চিহ্ন দিব। এদিকে একটা তীর চিহ্ন থাকবে, এদিকে একটা তীর চিহ্ন, এদিকে একটা তীর চিহ্ন, এরকম 5টার মাঝেই কি দেবো, উভমুখী তীর চিহ্ন দিব। এরপরে যেটা মনে রাখবো সেটা হলো প্রথম যে জন আছে তার মাথায় একটা হাত দিব, শেষ জনের মাথায় একটা হাত দিব। তার পরবর্তী মাঝখানে যে বেঞ্জিনগুলো আছে সেই চক্রগুলোর মাঝে
দুইটা করে হাত দিব, এটুকু একটু মুখস্থ রাখবো। প্রথমটা আর শেষটার মাথায় এক হাত, আর মাঝের গুলার মাথায় দ্বিবন্ধন দিব, মাঝের গুলার মাথায় দ্বিবন্ধন দিব। প্রথমটা আর শেষটার মাথায় এক হাত, আর মাঝের গুলার মাথায় দ্বিবন্ধন দিব। দ্বিবন্ধন দেওয়ার পরে এর অর্থ অবস্থানে নেগেটিভ চার্জ দিব, মানে দ্বিতীয়টার অর্থ অবস্থানে নেগেটিভ চার্জ। তারপর এটার প্যারা অবস্থানে নেগেটিভ চার্জ, মানে নিচের দিকে নেগেটিভ চার্জ। তারপর এটা অর্থ অবস্থানে কি দেবো, নেগেটিভ চার্জ দিব। এটুকু মনে রাখা লাগবে। অর্থ প্যারা আর অর্থ অবস্থানে, মাঝের অর্থ প্যারা, অর্থ অবস্থানে কি দেবো, নেগেটিভ চার্জ দিব। কেন নেগেটিভ চার্জ দিব? ফেনলের মধ্যে কি আছে বলো, OH মূলক আছে। OH মূলক বেনজিন বলয়ের দিকে তার কি ঠেলে দেয়, ইলেকট্রন ঘনত্ব ঠেলে দেয়। ফলে বেনজিন বলয়ের অর্থ প্যারা, অর্থ অবস্থানে ইলেকট্রন ঘনত্ব অর্থাৎ নেগেটিভ চার্জটা বেড়ে যায়। তো এই কারণে অর্থ মাঝের তিনটার অর্থ প্যারা, অর্থ অবস্থানে কি দেবো, নেগেটিভ চার্জ দিব। নেগেটিভ চার্জ দিয়ে এর যে কার্বন, এই কার্বনটাকে আমরা কি ধরো হাত দিয়েই ধরবো, হাত দিয়ে ধরে এদিকেও একক বন্ধন রাখবো, এই নিচের দিকেও একক বন্ধন রাখবো। তো দেখো একক বন্ধন রাখলে এই মাথার সাথে একটা দ্বিবন্ধন আছে, মাথার সাথে কি আছে, দ্বিবন্ধন আছে। তার মানে এদিকে আর দ্বিবন্ধন দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু এর নিচের দিকে দেখো এই হাতের মাথায় কি নাই, দ্বিবন্ধন নাই, তাই এইখানে একটা দ্বিবন্ধন দিব। মানে যেটা করতে হবে সেটা হলো নেগেটিভ চার্জ যে কার্বন হবে তার দুইটা হাতই কি রাখবো, সিঙ্গেল রাখবো। দুইটা হাতই কি রাখবো, সিঙ্গেল। তো তার পরবর্তী যে কার্বন থাকবে সেই কার্বনটা দ্বিবন্ধন আছে কিনা চেক করবো। যদি দ্বিবন্ধন থাকে তাহলে আর দেওয়ার প্রয়োজন নাই, আর দ্বিবন্ধন না থাকলে এরকম দ্বিবন্ধন দিয়ে দিব। তো তারপরে কি করব, আবার একক বন্ধন রাখবো, তারপরে আবার দ্বিবন্ধন দিব। আবার একক বন্ধন, দ্বিবন্ধন আছে, ক্লিয়ার, এটুকু আর দরকার নেই। তো এইখানে যেভাবে দ্বিবন্ধনটা দিছি সেম ভাবে এইখানে দ্বিবন্ধন দিছি, তার মানে এইখানে একটা দ্বিবন্ধন দিব, এইখানে দ্বিবন্ধন দিব, তারপর একক বন্ধন, দ্বিবন্ধন দিয়ে এইখানে বেনজিনটাকে আমরা পূরণ করে দিব। তার মানে এইটা বেনজিন ঠিকঠাক রাখবো। তো এরপরে কি করব, এরপরটায় দেখো ঋণাত্মক চার্জ আছে এই কার্বনে, এর দুইটা হাত সিঙ্গেল রাখবো বলছি, দুইটা হাত সিঙ্গেল রেখে, তো এই হাতের মাথায় দ্বিবন্ধন নাই, এখানে একটা দ্বিবন্ধন দিব, এই হাতের মাথায় দ্বিবন্ধন নাই, এখানে একটা দ্বিবন্ধন দিব। আবার তারপরটা কি করব, এখানে ঋণাত্মক চার্জ আছে, তো এই ঋণাত্মক চার্জকে অবশ্যই একক বন্ধনে রাখবো। তো এর মাথায় দ্বিবন্ধন আছে, এখানে আর দ্বিবন্ধন দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু এই হাতের মাথায় দ্বিবন্ধন নাই, তো এখানে একটা দ্বিবন্ধন দিতে হবে, তারপর একক বন্ধন, আবার দ্বিবন্ধন দিতে হবে। তো এইখানে যে শেপে দ্বিবন্ধন আছে ঠিক সেম ভাবে এর মধ্যে কি দিতে হবে, দ্বিবন্ধন দিতে হবে। এই যে দ্বিবন্ধন এখানে আছে তাই এখানে দিলাম, এখানে আছে তাই এখানে দিলাম, তো এখানে একক বন্ধন, তারপর এখানে কি দিব, আবার দ্বিবন্ধন দিব। এইটুকু যদি আমরা বুঝে শুনে করতে পারি তাহলে আমার তীর চিহ্ন দেওয়া বা রেজোন্যান্স করা একদম সহজ। এরপরে কি করব, আমাদের OH মূলককে নিয়ে আসবো, OH মূলক। তো একটু মুক্ত জোড় ইলেকট্রন দিয়ে দিলে খুব সুন্দর হয়, ঠিক আছে, একদম পারফেক্ট হয়। তো কি কি করতে হবে, যে এই OH মূলক দেখো এটা তোমার ধরো কি আছে, বেনজিনের, বেনজিনের কার্বন আর OH এর মধ্যে একক বন্ধন আছে, কিন্তু এইখানে দেখা গেল এইখানে দ্বিবন্ধন হয়ে গেছে। তো দ্বিবন্ধনটা আসলো কোথা থেকে, একটা বন্ধন তৈরি করতে দুইটা ইলেকট্রন লাগে, সেই দুইটা ইলেকট্রন এই মুক্ত জোড় ইলেকট্রন সরবরাহ করবে। এখানে অক্সিজেন তার মুক্ত জোড় ইলেকট্রন বন্ধনে ঠেলে দিবে, বন্ধনে ঠেলে দেওয়ার সাথে সাথে দুইটা ইলেকট্রন যখনই আসবে, এইটা তোমার ভবিষ্যৎ বলা যায়, ভবিষ্যতে দেখা যাচ্ছে এখানে দ্বিবন্ধন তৈরি হচ্ছে, মানে এই দুইটা ইলেকট্রন এসে এখানে দ্বিবন্ধন তৈরি করে দিবে। তো যখনই এই দুইটা ইলেকট্রন এখানে এসে দ্বিবন্ধন তৈরি করলো, মানে করবে, তখন এই দ্বিবন্ধনের মানে ইলেকট্রনের বিকর্ষণে এই যে ভিতরকার যে পাই বন্ধন আছে সেটা কি হবে, এই কার্বনের মধ্যে শিফট হয়ে যাবে, মানে কার্বনের মধ্যে ঢুকে যাবে। তখন এই একেবারে তীর চিহ্ন এরকম ভিতর থেকে উঠাবা, ভিতর থেকে উঠায় দেখা যায় আমার এই তীর পাই বন্ধনটা এই কার্বনের মধ্যে ঢুকে গেছে। তার মানে কার্বনের মধ্যে তখন কি চার্জ হবে বলো, ঋণাত্মক চার্জ তৈরি হবে। এই কার্বনের মধ্যে তখন কি হবে, ঋণাত্মক চার্জ তৈরি হবে। আচ্ছা, তারপরে এরপরে কি করব, তাহলে এইখান থেকে যেহেতু ইলেকট্রন চলে গেছে, ইলেকট্রন চলে গেলে আমার OH এর একটা মুক্ত জোড় ইলেকট্রন থাকবে, অক্সিজেনের একটা মুক্ত জোড় ইলেকট্রন থাকবে, আর অক্সিজেনটা কি চার্জ যুক্ত হয়ে যাবে, যেহেতু ইলেকট্রন হারায় ফেলছে সে পজিটিভ চার্জ যুক্ত হয়ে যাবে। এরপরে কি হবে, এই ঋণাত্মক চার্জ প্রশমিত হওয়ার লক্ষ্যে নিচের দিকে ঠেলে দিবে, মানে চার্জ যাবে বন্ধনে, এটা একটু মনে রাখবা, চার্জ যাবে বন্ধনে, তখন এইখানে দ্বিবন্ধন তৈরি হয়ে, দেখো ভবিষ্যতে দ্বিবন্ধন তৈরি হয়ে গেছে, এইখানে দ্বিবন্ধন তৈরি হবে, দ্বিবন্ধন তৈরি হয়ে গেল। তো এই দ্বিবন্ধনের বিকর্ষণে এইটা উঠে এই কার্বন পরমাণুর মধ্যে ঢুকে যাবে।
এই বন্ধন উঠে কোথায় চলে গেল, এই কার্বন পরমাণুর মধ্যে ঢুকে গেল। তখন কার্বন পরমাণু কি হয়ে যাবে বলো, ঋণাত্মক চার্জে চার্জিত হবে। আমরা তো জানি বন্ধন কোনো পরমাণুতে গেলে সে ঋণাত্মক চার্জে চার্জিত হয়। তো আমাদের উপরের অংশটা ঠিক রাখবো, OH। তো এই ঋণাত্মক চার্জ কি হবে, আবার এই বন্ধনে যাবে, চার্জ যাবে বন্ধনে, বন্ধন যাবে পরমাণুতে, এরকম তীর চিহ্ন দিয়ে দেখাই দিবা। তো এখানে ঋণাত্মক চার্জ তৈরি হয়ে যাবে, আবার চার্জ যাবে বন্ধনে, বন্ধন যাবে কোথায়, পরমাণুতে। তো সেই ক্ষেত্রে আমার এইখানে OH এর মুক্ত জোড় ইলেকট্রনগুলো ঠিকঠাক হয়ে যাবে। সমতুল্য চিহ্ন দিয়ে একটু দেখাই দিবা। তো এগুলো একটু রোমান সংখ্যায় আমরা 1 2 3 4 আর হলো 5 কাঠামো দিই আমরা। দেখো, তো রেজোন্যান্সের ফেনলের রেজোন্যান্সের 2 3 ও 4 কাঠামো হতে দেখা যায় অর্থ প্যারা অবস্থানে, অর্থ প্যারা ও অর্থ অবস্থানে। ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়েছে। তাই আক্রমণকারী বিকারক কোথায় যুক্ত হবে, আক্রমণকারী বিকারক অর্থ ও প্যারা অবস্থানে যুক্ত হবে, অর্থ ও প্যারা অবস্থানে যুক্ত হবে। তো যেহেতু আমার OH এর অর্থ প্যারা অর্থ অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, তাই আমাদের ক্লোরিন কোথায় যুক্ত হবে, এই অবস্থানে আর এই অবস্থানে যুক্ত হবে। এটা হবে অর্থক্লোরো 2 ক্লোরোফেনল, 2 ক্লোরো ফেনল, এটা হবে 4 ক্লোরোফেনল। ওকে, তারপরে আমরা তার পরবর্তী যে অ্যানিলিন আছে আর টোলুইন আছে তাদের রেজোন্যান্সটাও সাথে একটু তুলে রাখি বা দেখে রাখি। অ্যানিলিনের রেজোন্যান্স, তো অ্যানিলিনের সংকেত নিম্নরূপ। অ্যানিলিনের এরকম বেনজিন দিতে হবে, বেনজিন দিয়ে এখানে যে NH2 দিব, এটা হলো কি বলতো, অ্যানিলিন। তো অ্যানিলিনের কিন্তু একটা মুক্ত জোড়, অ্যানিলিনের N পরমাণুতে একটা মুক্ত জোড় ইলেকট্রন থাকে। তো রেজোন্যান্স, রেজোন্যান্স নিম্নরূপ। তো সেক্ষেত্রে আবার আমাকে 5টা চক্র আঁকতে হবে, দ্রুততার সাথে 5টা চক্র এঁকে ফেলবো, করতে বেশি সময় লাগে না, এরকম 5টা চক্র আঁকবো। তো প্রথম চক্রের মাথায় 1 হাত, শেষ চক্রের মাথায় 1 হাত, মাঝের চক্রগুলোর মাথায় 2 হাত করে দিব। এদের উভয়ের মধ্যে মানে প্রত্যেকের মধ্যে কি দেব, উভমুখী তীর চিহ্ন দিব। তো প্রথমটায় দেব NH2, তারপরে গুলাতে NH2 প্লাস, NH2 প্লাস এরকম দিয়ে যাব। মাঝের 3টা সর্বদা প্লাস হয়, শেষেরটায় NH2। N এর মাথার উপর একটা মুক্ত জোড় ইলেকট্রন থাকবে, এটা একটু দেখাই দিব। তার পরবর্তী মাঝের যে যৌগগুলো আছে অর্থ প্যারা, অর্থ অবস্থানে ঋণাত্মক চার্জ দিব। যেখানে ঋণাত্মক চার্জ থাকবে তার 2টা হাত সিঙ্গেল থাকবে, মানে এই কার্বনের 2টা হাত সিঙ্গেল। তো এই হাতের মাথায় দ্বিবন্ধন আছে, তাই এক্সট্রা দ্বিবন্ধন দেওয়ার প্রয়োজন নাই। তো দ্বিবন্ধন দেব কোথায়, এই হাতের মাথায় দ্বিবন্ধন নাই, তাই এইখানে একটা দ্বিবন্ধন দিব। দেখো এর
এই হাতের মাথায় এখানে দ্বিবন্ধন দিব, দ্বিবন্ধন দেওয়ার পর একক বন্ধন থাকবে, তারপর আবার দ্বিবন্ধন দিব। তো এখানে যেভাবে দ্বিবন্ধন দিছিলাম সেভাবেই এইখানে দ্বিবন্ধন দিয়ে বেঞ্জিনটাকে পূর্ণ করব। এইখানে দেখো এখানে ঋণাত্মক চার্জ আছে এই কার্বনে, তো এই কার্বনের দুই হাতের মাথায় দ্বিবন্ধন নাই, তো এই কারণে এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন দিয়ে দেবো। তো এখানে ঋণাত্মক চার্জ আছে, এই হাতের মাথায় দ্বিবন্ধন আছে, তো এইদিকে আর দ্বিবন্ধন দিতে হবে না। দ্বিবন্ধন এই হাতের মাথায় দ্বিবন্ধন নাই, তো এখানে দ্বিবন্ধন দিতে হবে, তারপরে একক বন্ধন, আবার দ্বিবন্ধন দিব। এরপরেরটাই দেখো আমাকে কি করতে হবে, এইখানে যেভাবে দ্বিবন্ধন দিছি সেভাবে দ্বিবন্ধন দিয়ে বেঞ্জিনটাকে পূরণ করে দিব। যে কাহিনীটা করতে হবে, তীর চিহ্ন দিতে হবে। তো এখানে দ্বিবন্ধন আসছে, ধরো এইটা তুমি, এইটা তোমার ভবিষ্যৎ, ভবিষ্যতে তোমার গলাতে দ্বিবন্ধন তৈরি হচ্ছে, ভবিষ্যতে কি হচ্ছে, তোমার গলাতে দ্বিবন্ধন তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে ইলেকট্রন পাবা কই থেকে, এই নাইট্রোজেন তার মুক্তজোড় ইলেকট্রন এর দিকে ঠেলে দিবে। তো মুক্তজোড় ইলেকট্রন দিলে পারে দুইটা ইলেকট্রন এসে এখানে বন্ধন তৈরি করবে, ফলে নাইট্রোজেনের ইলেকট্রন ঘাটতি হবে, এ কারণে নাইট্রোজেন পজিটিভ চার্জ যুক্ত হয়ে যাবে। তো এই ইলেকট্রনের বিকর্ষণে এই ভিতরকার পাই বন্ধন উঠে এই কার্বনের মধ্যে ঢুকে যাবে, তখন এই কার্বন কি হয়ে যাবে, নেগেটিভ চার্জ যুক্ত হবে। এরপরে চার্জ যাবে বন্ধনে, বন্ধন যাবে পরমাণুতে, চার্জ যাবে বন্ধনে, বন্ধন যাবে পরমাণুতে, চার্জ যাবে বন্ধনে, বন্ধন যাবে পরমাণুতে। এটা একটু মনে রাখবো, চার্জ যাবে দুই কার্বনের মাঝখানে যে বন্ধন আছে সেই বন্ধনে, আর বন্ধন যাবে এই যে যে কোণাকার যে কার্বন পরমাণু আছে কোনায়, সেই কার্বন পরমাণুর মধ্যে ঢুকে যাবে। তো সেক্ষেত্রে দেখলাম যে আমার এই রেজোন্যান্সের ফলে অর্থ প্যারা অর্থ অবস্থানে কি হয়, ঋণাত্মক চার্জ তৈরি হয়। তাই আক্রমণকারী বিকারক কোথায় যুক্ত হবে, অবশ্যই এগুলোর একটু 1 2 3 কাঠামো দিয়ে দেখাই দিবা, 4 5 কাঠামো, 2 3 ও 4 কাঠামো হতে দেখা যায় যে অর্থ প্যারা ও অর্থ অবস্থানে ঋণাত্মক চার্জ তৈরি হয়েছে। তাই আক্রমণকারী বিকারক কোথায় যুক্ত হবে, অর্থ প্যারা অবস্থানে যুক্ত হবে, NH2। তো Cl2 এর সাথে যখন বিক্রিয়া হবে অনাদ্র AlCl3 থাকবে, অনাদ্র AlCl3। তো এখানে Cl যুক্ত হবে কোথায়, অবশ্যই NH2 যুক্ত বেনজিনের অর্থ অবস্থানে যুক্ত হবে একটা, আর প্যারা অবস্থানে যুক্ত হবে আরেকটা। তো অ্যানিলিনের একটা ব্যতিক্রম আছে, অ্যানিলিন অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও এর নাইট্রেশনে মেটানাইট্রো অ্যানিলিন উৎপন্ন হয়। তো সেটা হওয়ার কারণ হলো, সেটার প্রশ্ন লিখি আমরা, সেটাও একটু লিখে রাখি। প্রশ্ন হলো অ্যানিলিনের নাইট্রেশনে মেটানাইট্রো অ্যানিলিন উৎপন্ন হয় কেন। তো অ্যান্সার হলো অ্যানিলিনে NH2 মূলক অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও, অর্থ প্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও এটি কি, এটির সত্ত্বেও অ্যানিলিনের নাইট্রেশনে, অ্যানিলিনের নাইট্রেশনে মেটানাইট্রো অ্যানিলিন উৎপন্ন হয়, মেটা নাইট্রো অ্যানিলিন উৎপন্ন হয়, অ্যানিলিন উৎপন্ন হয়। কারণ অ্যানিলিন ক্ষারধর্মী হয়, অ্যানিলিন ক্ষারধর্মী হওয়ায় নাইট্রেশন বিক্রিয়ার সময়, নাইট্রেশন বিক্রিয়ার সময় অ্যাসিড হতে, তো ক্ষাররা কি করে, অ্যাসিড হতে কি করে, প্রোটন গ্রহণ করে। ক্ষারক কি করে, প্রোটন গ্রহণ করে, বিক্রিয়ার সময় অ্যাসিড হতে প্রোটন গ্রহণ করে অ্যানিলিনিয়াম আয়ন উৎপন্ন করে, অ্যানিলিনিয়াম আয়ন। মানে আমাদের বেনজিন থাকবে, NH2 এর জায়গায় NH3 প্লাস তৈরি হবে, NH3 প্লাস, অ্যানিলিনিয়াম আয়ন উৎপন্ন করে, উৎপন্ন অ্যানিলিনিয়াম আয়নের, অ্যানিলিনিয়াম আয়নের
NH3+ মূলক মেটা নির্দেশক। তাই অ্যানিলিনের নাইট্রেশনে মেটা নাইট্রো অ্যানিলিন উৎপন্ন হয়। মেটা নাইট্রো অ্যানিলিন উৎপন্ন হয়। অ্যানিলিন উৎপন্ন হয়। ওকে, তো একটা বিক্রিয়া দেখাই দিবা যে অ্যানিলিনের তুমি নাইট্রেশন করতেছো, এখানে NH2 HNO3 আছে। তো গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যখন বিক্রিয়া হবে তখন অর্থপ্যারা অবস্থানে যুক্ত না হয়ে আমাদের নাইট্রোমূলক কোথায় যুক্ত হবে? মেটা অবস্থানে যুক্ত হবে। বিক্রিয়াটা একটু দেখাই দিবা। তো এটা হলো মেটা নাইট্রো অ্যানিলিন। টলুইনের রেজোন্যান্স দেখাও। টলুইনের রেজোন্যান্স। তো সেম টলুইনের রেজোন্যান্সটা কিভাবে দেখাবো আমরা? তো প্রথমে আমরা 5টা চক্র আঁকবো, এভাবে 5টা চক্র, কোনো কথা নেই, 5টা চক্র একদম দ্রুততার সাথে এঁকে ফেলবো যখনই রেজোন্যান্স করতে যাব। ওকে, রেজোন্যান্স শুরু। উভমুখী তীর চিহ্ন, প্রথমটার মাথায় 1 হাত, মাঝের গুলোর মাথায় 2 হাত। 1 হাত অর্থ অবস্থানে নেগেটিভ, প্যারা অবস্থানে নেগেটিভ, অর্থ অবস্থানে নেগেটিভ। যেখানে ঋণাত্মক চার্জ দিছি তার 2 হাত সিঙ্গেল, তো এর হাতের মাথায় দ্বিবন্ধন আছে, তো এখানে দ্বিবন্ধন দিব না। যেখানে দ্বিবন্ধন, যার হাতের মাথায় দ্বিবন্ধন নাই সেখানে দ্বিবন্ধন দিব। তো তারপরে একক বন্ধন, তারপরে আবার দ্বিবন্ধন, তারপরে এখানে যেভাবে দ্বিবন্ধন দিয়েছি সেম ভাবে দ্বিবন্ধন দিয়ে বেনজিন বানাই দিব। এর 2 হাতের মাথায় দ্বিবন্ধন হবে, কারণ এখানে 2 হাতের মাথায় দ্বিবন্ধন নাই। এই ঋণাত্মক চার্জ যেখানে আছে এই হাতের মাথায় দ্বিবন্ধন আছে, কিন্তু এই হাতের মাথায় দ্বিবন্ধন নাই, তো এখানে দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন, এখানে যেভাবে দ্বিবন্ধন আছে সেভাবে দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন দিয়ে বেনজিনটাকে পূরণ করে দিব। এরপরে আমরা প্রথম যে CH3টা লিখবো, মানে টলোইন তো CH3 থাকে, তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? H দিয়ে একটু গাঠনিক সংকেতে লিখতে হবে। মানে টলোইনের সংকেত তো এটা, মানে CH3, তো সেই CH3 রে একটু গাঠনিক সংকেত দিয়ে প্রথমটাকে আমরা প্রকাশ করব। তো প্রকাশ করে দেখাই দিয়ে, তো এই কার্বনের সাথে তো আর কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই, এই কারণে কি করতে হবে? এই CH এর যে বন্ধন আছে বন্ধনটাই কি করবে? এই কার্বন আর এই কার্বনের মাঝে নিয়ে আসবে, অর্থাৎ এই দ্বিবন্ধন তৈরির ভূমিকায় থাকবে CH এর হাইড্রোজেন আর কার্বনের ইলেকট্রন। তো হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করার কারণে এখানে H+ হয়ে যাবে, তার পরবর্তীতে আমরা CH3+ লিখব। তো এই বন্ধন এখানে আসার সাথে সাথে এই ইলেকট্রনের বিকর্ষণে এই বন্ধন উঠে এই কার্বনের মধ্যে ঢুকবে, তখন এই কার্বন ঋণাত্মক চার্জ যুক্ত হবে। তো চার্জ যাবে বন্ধনে, বন্ধন যাবে পরমাণুতে, চার্জ যাবে বন্ধনে, বন্ধন যাবে পরমাণুতে, এখানে CH3+ হবে। তো চার্জ যাবে বন্ধনে, CH3+, বন্ধন যাবে পরমাণুতে। তো বন্ধন যখনই পরমাণুতে গেল এই ধনাত্মক চার্জ প্রশমিত হয়ে CH3-তে পরিণত হবে। তারপরে রেজোন্যান্সটা শেষ। এরপরে একটু এটা সমতুল্য চিহ্ন দিয়ে দেখাই দিবা, এখানে ঋণাত্মক চার্জ, এখানে ঋণাত্মক চার্জ, এখানে ঋণাত্মক চার্জ তৈরি হয়েছিল। দেন একটু বিক্রিয়া দিয়ে দেখাই দিবা যে এইখানে CH3 ক্লোরিনের সাথে যখন বিক্রিয়া করছিল অনার্দ্র AlCl3 এর উপস্থিতিতে, তো তখন এই Cl একবারে এইখানে যুক্ত হয়েছে। ওকে, এরপরে আমরা যেটা শিখবো সেটা হলো বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক বা মেটা নির্দেশক। তো বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক কাকে বলে? যে সকল পরমাণু বা মূলক বেনজিন বলয়ে উপস্থিত থেকে, বেনজিন বলয়ে উপস্থিত থেকে বেনজিন বলয় থেকে ইলেকট্রন ঘনত্ব তার নিজের দিকে টেনে নেয়।
ফলে বেনজিনের অর্থ ও প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়। ফলে বেনজিন বলয় নিষ্ক্রিয় হয়ে পড়ে। ফলে বেনজিন বলয় নিষ্ক্রিয় হয়ে পড়ে। কিন্তু মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব তুলনামূলক বেশি থাকে। তাই আক্রমণকারী বিকারক বেনজিন বলয়ের মেটা অবস্থানে যুক্ত হয়। এ কারণে ওই সকল মূলককে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক বা মেটা নির্দেশক বলে। ওকে, তো কারা সেই মূলক? যেমন NO2, CHO, COOH, CN, এরা মেটা নির্দেশক মূলক। তো এরা বেনজিন বলয়ে থাকলে কি হবে? এই ধরো NO2 যদি বেনজিন বলয়ে থাকে, তো NO2 কি করবে? বেনজিন থেকে ইলেকট্রন ঘনত্ব তার নিজের দিকে টেনে নিবে। তো নিজের দিকে টেনে নিলে এই অর্থ প্যারা আর অর্থ অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়। কিন্তু এই মেটা অবস্থানে কিন্তু ইলেকট্রন ঘনত্ব তুলনামূলক বেশি থাকে। তাই আক্রমণকারী বিকারক ইলেকট্রোফাইল এই মেটা অবস্থানে যুক্ত হয়। কোথায় যুক্ত হয়? মেটা অবস্থানে যুক্ত হয়। তাই এই যে সকল মূলকগুলো আছে, এই মূলকগুলোকে মেটা নির্দেশক মূলক বলা হয়ে থাকে বা বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক বলা হয়ে থাকে। তো যেমন নাইট্রোবেনজিনের সাথে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া যদি আমরা অনার্দ্র AlCl3 এর উপস্থিতিতে দেখাই, তখন কি হবে? যে এই নাইট্রোমূলক কি করছে? বেনজিন বলয় থেকে ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টেনে নিচ্ছে। টেনে নেওয়ার কারণে এর অর্থ প্যারা আর অর্থ অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাইছে এবং আংশিক ধনাত্মক চার্জ তৈরি হয়েছে। তো এই কারণে ইলেকট্রোফাইল এই যে প্লাস প্লাস, তো প্লাস তো আর এইখানে যুক্ত হবে না, প্লাসের জায়গায় যুক্ত হবে না, যুক্ত হবে কোথায়? এই যে মেটা অবস্থানে যুক্ত হবে। এই কারণে এই ক্লোরিন কোথায় যুক্ত হবে? এই মেটা অবস্থানে যুক্ত হবে। তো এখান থেকে একটা ক্লোরিন এই মেটা অবস্থানের হাইড্রোজেনকে কি করবে? প্রতিস্থাপন করবে, NO2Cl, আর এই হাইড্রোজেন অপর একটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে এই Cl তৈরি করবে। এটার নাম হবে 3-ক্লোরো নাইট্রোবেনজিন। ওকে, তো আমাদের প্রশ্নটি হলো নাইট্রোবেনজিন মেটা নির্দেশক কেন? রেজোন্যান্সের মাধ্যমে কি করো? ব্যাখ্যা করো। তো সেক্ষেত্রে আমাদের প্রশ্নের অ্যান্সারটা আমরা এইভাবে করব। তো অ্যান্সার, নাইট্রোবেনজিনের সংকেতটা কি? বেনজিন দিয়ে উপরে NO2 মূলক দিব। এর রেজোন্যান্স নিম্নরূপ। কি করব রেজোন্যান্সে? সেম আগের মতো 5টা চক্র আমরা এখানে দিব। কয়টা চক্র দিব? 5টা চক্র এঁকে ফেলবো, কোনো কথা নাই, 5টা চক্র আঁকবো। আঁকলাম। তো এই ক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার, এই NO2 মূলকের গঠন, এটার গঠন কিন্তু এরকম,
এখানে অক্সিজেন থাকবে নেগেটিভ চার্জ যুক্ত, নাইট্রোজেন থাকবে প্লাস চার্জ যুক্ত, এখানে ডাবল বন্ড ও থাকবে। তো নাইট্রোজেনের তো হাত হলো কয়টা, যোজনী হলো 3। তো এই একটা সমযোজী বন্ধন, এইদিকে একটা দুইটা সমযোজী বন্ধন তৈরি করবে। এর মুক্ত জোড় ইলেকট্রন দিয়ে এখানে যে বন্ধনটা তৈরি করবে, তৈরি করার কারণে মানে মুক্ত জোড় ইলেকট্রন ঠেলে দিচ্ছে অক্সিজেনের দিকে। তো ঠেলে দেওয়ার কারণে এই অক্সিজেন নেগেটিভ চার্জ যুক্ত হবে, আর এই নাইট্রোজেন হবে কি ধনাত্মক চার্জ যুক্ত হবে। তো আসো, তো রেজোনেন্সের বেলায় কি করতে হবে, এরকম 5টা চক্র আমাদের রাখতে হবে। কয়টা চক্র? 5টা চক্র আমাদের রাখতে হবে। 5টা চক্র আঁকার পরে এদের মধ্যে উভমুখী তীর চিহ্ন দিতে হবে। দিলাম উভমুখী তীর চিহ্ন। দেওয়ার পরে সেম আগের মতো প্রথমটার মাথায় 1 হাত, শেষেরটার মাথায় 1 হাত, মাঝের গুলার মাথায় 2 হাত করে দিব। দিলাম। দেওয়ার পরে কি করতে হবে, যেহেতু NO2 মূলক, বেনজিন বলা হয় নিষ্ক্রিয়কারী, অর্থাৎ বেনজিন থেকে ইলেকট্রন ঘনত্ব তার নিজের দিকে টেনে নিচ্ছে। তো এই কারণে এই অর্থ অবস্থানে প্লাস চার্জ তৈরি হবে। আগের গুলাতে যেমন টোলুইন ছিল, অ্যানিলিন ছিল, ফেনল ছিল, তাদের মূলকগুলো বেনজিনের দিকে ইলেকট্রন ঘনত্ব ঠেলে দিচ্ছিল। এ কারণে অর্থ অবস্থানে আমরা ঋণাত্মক চার্জ তৈরি করছি। কিন্তু NO2 মূলক কি করছে, বেনজিন বলয় থেকে ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টেনে নিচ্ছে, এই কারণে অর্থ অবস্থানে ধনাত্মক চার্জ দিব, প্যারা অবস্থানে ধনাত্মক চার্জ দিব, আবার এই অর্থ অবস্থানে কি চার্জ দিব, ধনাত্মক চার্জ। তো কি করতে হবে, এই যেখানে ধনাত্মক চার্জ তৈরি হবে তার 2টা হাত সিঙ্গেল রাখবো, তোমার 2 হাতের মতো সিঙ্গেল। তো এই হাতের মাথায় দ্বিবন্ধন থাকবে, তো দ্বিবন্ধন আছে। তো এই হাতের মাথায় দ্বিবন্ধন থাকবে কিন্তু দ্বিবন্ধন নাই, সে কারণে এখানে দ্বিবন্ধন দিবা। দেওয়ার পরে তারপর একক বন্ধন রাখবো, তারপরে আবার দ্বিবন্ধন দিব। ওকে, এইখানে যেভাবে দ্বিবন্ধন দিছি সেম ভাবে এইখানেও দ্বিবন্ধন দিব। মানে এইখানে দ্বিবন্ধন আছে তাই এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন আছে তাই এখানে দ্বিবন্ধন, তারপর একক বন্ধন, তারপর আবার দ্বিবন্ধন দিব। এর পরেরটায় মাঝে প্লাস, তো প্লাস যেখানে আছে তার 2 হাত সিঙ্গেল রাখবো, তোমার 2 হাতের মতো। তো এই হাতের মাথায় দ্বিবন্ধন দিব, এই হাতের মাথায় দ্বিবন্ধন দিব, কারণ এই হাতের মাথায় দ্বিবন্ধন নাই। এর পরেরটাও সেম, কি করতে হবে দেখো, এই হাতের মাথায় দ্বিবন্ধন আছে কিন্তু এই হাতের মাথায় দ্বিবন্ধন নাই, তাই এখানে দ্বিবন্ধন দিব, তারপর একক বন্ধন আবার দ্বিবন্ধন দিব। তো এখানে যেভাবে দ্বিবন্ধন আছে সেম ভাবে দ্বিবন্ধন দিলাম এইখানে। তো তারপর একক বন্ধন দ্বিবন্ধন দিয়ে বেনজিনটাকে আমরা পূর্ণ করব। তো এরপরে আমরা এই নাইট্রো মূলকের গাঠনিক সংকেত দিয়ে এখানে উপস্থাপন করব। তো O মাইনাস আর N প্লাস, অনেকে এটা দিতে ভুল করে, একটু মাথায় রাখবা এখানে N প্লাস থাকবে আর অক্সিজেন একটা কি থাকবে বলো, মাইনাস থাকবে। প্রত্যেকটার ক্ষেত্রেই Na প্লাস থাকবে, N এর মাথার উপর প্লাস, আর অক্সিজেনের মাথার উপর কি থাকবে, মাইনাস থাকবে। তো এই ক্ষেত্রে দেখো আমাদের নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে একটা ডাবল বন্ড আছে। তো একটা আছে সিগমা বন্ধন আর একটা পাই বন্ধন। পাই বন্ধন তো আমরা জানি দুর্বল। তো এই ক্ষেত্রে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কিন্তু 3.5, অর্থাৎ বেশি। নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত, 3। এই দুইটার তুলনা করলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, এ কারণে বন্ধনের ইলেকট্রন অক্সিজেন তার নিজের দিকে টেনে নেবে, তার মানে এই বন্ধনের ইলেকট্রন অক্সিজেন নিজে নিয়ে নেবে। তো আমরা জানি বন্ধন কেউ যদি নিয়ে নেয় সে হয় কি নেগেটিভ, তো নেগেটিভ হয়ে গেল। আর এই নাইট্রোজেন ডাবল প্লাস হওয়ার কথা, তো ডাবল প্লাস হইলে এ কি করবে, পার্শ্ববর্তী যে পাই বন্ধন আছে তাকে ধরে টান দিয়ে নিজের দিকে নিয়ে যাবে, এই জন্য এই বন্ধন এইখানে গিয়ে এই গলাতে দ্বিবন্ধন তৈরি করে। তো এইখানে তখন যখন এই বন্ধন এইখানে চলে গেল, এই অবস্থানে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হলো। এই যে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হয়েছে, এই ঘাটতি পূরণের জন্য সে পার্শ্ববর্তী যে পাই বন্ধন আছে তাকে ধরে তার নিজের দিকে টান দিবে, তার মানে এই বন্ধন এইখানে চলে আসবে। চলে আসলে তো এই বন্ধন যখন এইখানে চলে আসবে তখন কিন্তু এইখানে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হবে। তো ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হলে এই অবস্থানটা কি হয়ে যাবে, প্লাস চার্জ যুক্ত হয়ে যাবে। প্লাস চার্জ যুক্ত হইলো, এখানে মাইনাস, এইখানে মাইনাস। তো এই প্লাসকে প্রশমনের জন্য পার্শ্ববর্তী পাই ইলেকট্রনকে আবার তার নিজের দিকে টান দেবে। তো পার্শ্ববর্তী পাই ইলেকট্রন আবার এইখানে আসলো তার মানে এইখানে তখন দ্বিবন্ধন তৈরি হবে। তো দেখো এই বন্ধন যখন আসলো এইখানে কিন্তু বন্ধনটা হারায় ফেললো, এই অবস্থানে এখন কিন্তু দ্বিবন্ধন নাই, এই যে দেখো এই অবস্থানে দ্বিবন্ধন নাই। তো এই কারণে এই অবস্থানে প্লাস দিতে হবে। তো সেম ভাবে এই যেটা তৈরি হয়েছিল সেটা আবার সেম ভাবে আমরা দিব। তো এই প্লাসকে প্রশমনের জন্য কি হবে, এই নাইট্রোজেনের দ্বিবন্ধন, নাইট্রোজেন আর কার্বনের মধ্যে যে দ্বিবন্ধন আছে তাকে ধরে আবার এই বন্ধনের মাঝে টান দিয়ে নিয়ে আসতে হবে, নিয়ে আসলে এই প্লাস প্রশমিত হয়ে যাবে। তো তখন এই নাইট্রোজেন আবার ডাবল প্লাস হয়ে যাবে। তো তাকে প্রশমনের জন্য আবার এই ঋণাত্মক চার্জ জায়গায় ফিরে আসবে। তো এইখানে এন ডাবল বন্ড ও মাইনাস এরকম তৈরি হয়ে যাবে। তো এইটা হলো আমাদের রেজোন্যান্সের মানে নিষ্ক্রিয়কারী মূলকের রেজোন্যান্সের কাহিনী। তো এখানে আমরা সমতুল্য চিহ্ন দিয়ে দেখাই দিব কোথায় কোথায় ধনাত্মক চার্জ তৈরি হয়েছে।
NO2, এইখানে আংশিক ধনাত্মক চার্জ মানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস হয়েছে, এইখানেও ইলেকট্রন ঘনত্ব হ্রাস হয়েছে। তো এদের আমি রোমান সংখ্যা একটু প্রকাশ করি, 1 2 3 4 5। এখানে নাইট্রোবেনজিনের রেজোন্যান্স হতে দেখা যায়, দুই, 3 ও 4 কাঠামোতে। অর্থপ্যারা ও অর্থ অবস্থানে ধনাত্মক চার্জ তৈরি হয়েছে। কি চার্জ তৈরি হয়েছে? ধনাত্মক চার্জ তৈরি হয়েছে। তৈরি হয়েছে। তাই আক্রমণকারী বিকারক নাইট্রোবেনজিনের মেটা অবস্থানে যুক্ত হবে। যুক্ত হবে কারণ মেটা অবস্থানের ইলেকট্রন ঘনত্ব তুলনামূলক বেশি। কারণ মেটা অবস্থানের ইলেকট্রন ঘনত্ব তুলনামূলক বেশি। তুলনামূলক অর্থ ও প্যারা অবস্থান থেকে বেশি। ওকে, এরপরে কি করতে হবে? আমার বিক্রিয়া দেখাইতে হবে। দেন এখানে একটা বিক্রিয়া দেখাই দিবা, NO2 প্লাস এখানে Cl2 এর সাথে বিক্রিয়া দিয়ে কমপ্লিট করে দিবা। যেমন তাহলে Cl2 কোথায় যুক্ত হবে? যেহেতু অর্থ প্যারা অবস্থানে আংশিক ধনাত্মক চার্জ তৈরি হয়েছে, এখানে ইলেকট্রনের ঘনত্ব কমে গেছে। তো এই যে মেটা অবস্থানে, এই মেটা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বেশি হওয়ার কারণে আক্রমণকারী বিকারক কোথায় যুক্ত হবে? এই মেটা অবস্থানে যুক্ত হবে। NO2 Cl, মানে এইখান থেকে একটা Cl এখানে যুক্ত হবে, আর আরেকটা হাইড্রোজেন বাকি Cl এর সাথে যুক্ত হয়ে HCl তৈরি করবে। তো এভাবেই তোমার অ্যান্সারটা সাজায় লিখে দিলেই এনাফ। তো আরো একটা প্রশ্ন থাকতে পারে, সেটা হলো যে টলুইন, বেনজিন, নাইট্রোবেনজিন এদের সক্রিয়তা বৃদ্ধির ক্রম আলোচনা করো। সক্রিয়তা বৃদ্ধির ক্রম আলোচনা করো। তো কার সক্রিয়তা বেশি? দেখো, সক্রিয়তা বৃদ্ধির ক্রম একবারে দেখাই দিলাম, বৃদ্ধির ক্রম। তো বেনজিন বলয়ের সাথে যদি C3 মূলক যুক্ত থাকে, সে কি করে? বেনজিন বলয়ের দিকে তার ইলেকট্রন ঘনত্ব ঠেলে দেয়, ফলে বেনজিন বলয়ের অর্থ ও প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায় এবং বেনজিন বলয় কি হয়ে পড়ে? সক্রিয় হয়। এ কারণে এর সক্রিয়তা সবচেয়ে বেশি। তারপরে আছে কি? বেনজিন। বেনজিনের সাথে কে আছে? কেউ যুক্ত আছে? নাই। তো এর সাথে কোনো প্রতিস্থাপক যুক্ত নাই। তো বেনজিনের 6টা জায়গায় ইলেকট্রন ঘনত্ব কি থাকে? সমান থাকে। এর যেমন অর্থ প্যারা আর অর্থ অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাইছে, এর তেমন কেউ নাই যে এর অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বাড়বে। তো এর সব অবস্থানে ইলেকট্রন ঘনত্ব কি থাকে? সমান থাকে। এই জন্য এর যেহেতু সক্রিয়কারী মূলক আছে, তাই সক্রিয়তা বৃদ্ধি পাইছে, এর কেউ যুক্ত নাই, তাই এর সক্রিয়তা মাঝামাঝি। আর নাইট্রোবেনজিনের বেলায় কি হয়? এর সাথে NO2 মূলক যুক্ত থাকে, যা বেনজিন বলয় থেকে ইলেকট্রন ঘনত্ব তার নিজের দিকে টেনে নেয়। টেনে নিলে এই অর্থ প্যারা অর্থ অবস্থানে কি হয়? ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়। এ কারণে এটা কি হয়? নিষ্ক্রিয় হয়ে পড়ে। এ কারণে এর সক্রিয়তা সবচেয়ে কম। ঠিক আছে, এইটা একটু তোমরা একটু সংজ্ঞার সাথে বানায় তারপরে রেজোন্যান্স দিয়ে একটু সুন্দরভাবে লিখে ফেলবা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো, আল্লাহ হাফেজ।